আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকের চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। সেকেন্ড অধ্যায়। তো আমরা যে বেসিক ফর্মুলা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে আইকে বলা হয় মোট সুদ, পিকে বলা হয় আসল, আরকে বলা হয় বার্ষিক শতকরা সরল সুদের হার, আর টিকে বলা হয় সময়। এখানে বছরে হিসেব করা হয়, 1 বছর, 2 বছর, 5 বছর। এবার আসল মানে কি? তুমি যে টাকাটা ব্যাংকে গিয়ে রাখছো বা পোস্ট অফিসে গিয়ে রাখছো তাকে আসল বলে। হ্যাঁ, আর মানে কি? বার্ষিক শতকরা সরল সুদের হার বলতে যে 100 টাকায় 1 বছরে কত সুদ, 100 টাকা 100 টাকা 1 বছরে কত সুদ। ঠিক আছে। আই মানে মোট সুদ, মানে তুমি যে টাকাটা ব্যাংকে রাখছো বা পোস্ট অফিসে রাখছো, 1 বছরের জন্য, 2 বছর, 3 বছর, 10 বছরের জন্য রাখছো, রাখার পর যে টাকাটা মোট পেলে তাকে বলা হয় সুদ প্লাস আসল। এই সুদ প্লাস আসল থেকে আসলকে বাদ দিলেই আমি মোট সুদ পাবো। তুমি ধরো 5 বছরের জন্য যে টাকাটা পেলে তাকে বলবো সুদ প্লাস আসল। ওখানে আসলও আছে, সুদও আছে। ওই আসল আর সুদ থেকে আসলকে বাদ দিলে সুদ পাবো। যেমন দেখো, 100 টাকার 1 বছরের সুদ ধরলাম 8 টাকা। কারণ আর মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ কম হবে। যদি 100 টাকা 1 বছরের সুদ 8 টাকা হয়, 1 টাকা 1 বছরের সুদ কম হবে, 8/100 হলো। তাহলে পি তো 1 থেকে বেশি, পি তো আসল 1 থেকে বেশি। ব্যাংকে তো 1 টাকা রাখতে যায় না। হুম তো পি টাকার 1 বছরের সুদ বেশি হবে, বেশি হলে গুণ হয় পি ইন্টু আর বাই 100। এবার পি টাকার টি বছর, টি নিশ্চয়ই 1 থেকে বেশি, টি 1 বছর থেকে বেশি হবে। তো পি টাকার টি বছরের সুদ কত হবে? বেশি বলে গুণ পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই মানে কত পেলাম? আই মানে আমরা পেলাম পি আর টি বাই 100। এই সূত্র থেকে আমরা অঙ্কগুলি করব। এবার 1 নম্বর নোট খাতায় করতে পারিস যে অনেক অঙ্কে দিবি লেখা আছে সুদ আসল। তো সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল। এবার সুদ আসল থেকে যদি আসলকে মাইনাস করি আমরা কি পাবো? সুদ পাবো। তাহলে এবার আমাদের কোষে দেখো 2-এ 14 নম্বর অঙ্ক বলছে, একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। মানে একই সময় অমল রায় ব্যাংকে টাকা রাখে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা রাখে। টাকা রাখে? 2000। আসল কত হলো? আসল হলো 2000 টাকা। 3 বছর পর, তো টাইম কত, টি কত? 3 বছর। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে, সুদ সহ বলতে সুদাসল, যথাক্রমে ব্যাংক থেকে পায় 2360 টাকা এবং পোস্ট অফিস থেকে পায় 2480 টাকা ফেরত পায়। তাহলে বলছে ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে। মানে আমাকে ব্যাংকের সুদের বার্ষিক শতকরা সুদের হার বের করতে হবে, পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার বের করতে হবে। তো ধরি, যেটা বের করতে হবে ধরতে হয়, ধরি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার R1, পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার R2। তাহলে এবার ব্যাংকের ক্ষেত্রে আমরা কাজটা করি। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ধরলাম পি মানে আসল, বলা আছে 2000 টাকা, টি মানে সময়, বলা আছে 3 বছর। আচ্ছা, সুদ আসল দেওয়া আছে, সুদ আসল 2360 টাকা। এবার আমরা জানি, একটু আগে বলেছি, সুদ আসল থেকে আসলকে মাইনাস করলে, আমরা কি পাবো? সুদ। ধরো ব্যাংকে আমি রাখলাম 1000 টাকা, 5 বছর পর পেলাম 2000 টাকা। তাহলে এই 2000টা কী হলো? সুদ আসল। এবার 2000 থেকে যদি আসলকে মাইনাস করি, ধরো ব্যাংকে রেখেছি 1000 টাকা, হ্যাঁ, পাঁচ পাঁচ বছর পর পেলাম 2000 টাকা। তাহলে এটা কি? সুদ আসল।
এই সুদ আসল থেকে যদি আসলকে মাইনাস করি, এই সুদ আসল থেকে যদি আসলকে মাইনাস করি কত পেলাম 1000, এটা হয়ে গেল সুদ। তাই করছি, সুদ আসল থেকে আসলকে মাইনাস করছি, আমি পেয়ে গেলাম সুদ, তাকে I1 নাম দিলাম, ধরলাম। তো I1 কত হলো P ইন্টু R1 ইন্টু টি বাই 100। I1 হলো 360 টাকা, P 2000, R1 বের করতে হবে, T হলো 3 বছর বাই 100। তা R1 কত হলো দেখ, 360, 100কে গুণ কর, কোনাকুনি গুণ করলাম, আর R1 এর সঙ্গে ছিল 2000, ভাগ হয়ে গেল, R1 এর সঙ্গে গুণ করা ছিল 3000, ভাগ হয়ে গেল। এবার কাটাকুটি কর, এখানে 3টে শূন্য ওপরে 3টে শূন্য নিচে কেটে গেল। এবার দেখ 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 2 6, আর এবার 2 6 12, 2 6 12 কত পেলাম 6%, R1 পেলাম 6%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে দেখ, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল একই P 2000 টাকা, সময়ও একই T 3 বছর, সুদ আসল কত পেয়েছে 3 বছর পর, 3 বছর পর পেয়েছে 2480 টাকা। আর কত জমা রেখেছিল, জমা রেখেছিল 2000 টাকা, পেল 2480 টাকা। জমা রেখেছিল 2000 টাকা, পেল 2480 টাকা। সুদ কত হবে, এই 2480 টাকা থেকে 2000 মাইনাস করলাম 480 টাকা, এটা হয়ে গেল সুদ, তাকে I2 ধরলাম। আমরা জানি I2 মানে P ইন্টু R2 ইন্টু টি বাই 100। I2 মানে 480, P মানে 2000, R2 বের করতে হবে T 3 বাই 100। তো এবার কোনাকুনি গুণ কর, R2 সমান কী লিখবি, 480 ইন্টু 100 গুণ করলাম বাই R2 সঙ্গে যেগুলো গুণ ছিল 2000 গুণ 3, ভাগ হয়ে গেল। আবার উপর থেকে 3টে শূন্য কাট, নিচ থেকে 3টে শূন্য কাট, এবার গুণ, এবার 3 1 3, 3 6 18 হলো, 2 8 16, আর কত পেলাম R2 8%। তাহলে R1 ইস টু R2 কত হবে, R1 6, R2 8। এবার 6 আর 8কে 2 দিয়ে কাট, 2 3 6, 2 4 8। তাহলে উত্তর কী লিখবি, নির্ণয় উত্তর হলো যে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার ইস টু পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার সমান সমান 3:4। ওকে, বুঝতে পারলি, বুঝতে পারলে বলিস। এবার চলে আসি আমরা ওই অধ্যায়ের পরের অঙ্ক। ওই অঙ্কটা খুব ভালো, মাধ্যমিকে প্রায় দেয়, 2টো অঙ্কই দেয়। 16 অঙ্ক দেখ কী বলছে, যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক, দশক, শতক, হাজার, 10,000, লাখ, 1,00,000 টাকা পেল। ধরো একজন এবার 60 বছর বয়স হয়ে গেছে, কাজ থেকে অবসর নিয়েছে, সে 1,00,000 টাকা পেয়েছে। এবার সে টাকা পেয়েছে, টাকা সে ভাবলো যে কিছুটা টাকা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখবে। হ্যাঁ, অমন চাচা ভাবলেন যে কিছুটা টাকা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখবে, এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। উনি প্রতি বছর সুদ বাবদ মোট পান 5,400 টাকা। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার, ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, মানে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 6%, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন, মানে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আর পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিলেন। ধরি, তো যা চাইবে তাকে ধরতে হবে, যা চাইবে তাকে ধরতে হবে। ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা রেখেছেন, X টাকা জমা রেখেছেন, এবং পোস্ট অফিসে তার কত টাকা রাখবে। মোট টাকা তো 1,00,000, 1,00,000 টাকার মধ্যে 1,00,000 টাকার মধ্যে ব্যাংকে রেখেছেন X টাকা, তো পোস্ট অফিসে কত হবে, 1,00,000 মাইনাস X টাকা। ধর তোমার কাছে 5,000 টাকা আছে, তুমি ব্যাংকে রেখেছো 1,000 টাকা, তোমার কাছে 5,000 টাকা আছে, ব্যাংকে রেখেছো 1,000 টাকা, তা পোস্ট অফিসে কত লাগবে, 5,000 থেকে 1,000 মাইনাস করতে হবে। এখানে তাই করলাম, 1,00,000 থেকে X টাকা মাইনাস করলাম, এই টাকাটা পোস্ট অফিসে রেখেছে। আবার আমরা এই একই ফর্মুলা অ্যাপ্লাই করব। ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান I1 ধরলাম, ওটা বের করতে হবে, সুদ বের করতে হবে। হ্যাঁ, আসল সমান P1 ধরলাম, X টাকা, সময় T 1 বছর পর বলেছে। কি বলেছে প্রশ্নে, যে প্রতি বছর সময় T সমান 1 বছর, সুদ বাবদ মোট এই টাকা পান, মানে এই কথার মানে হলো
প্রতি বছর ব্যাংক থেকে যে সুদ পান আর পোস্ট অফিস থেকে যে সুদ পান ওদের যোগফল 5,400 টাকা। বুঝতে পারলি? আবার থেকে বলি, প্রতি বছর ব্যাংক থেকে যে সুদ পান এবং পোস্ট অফিস থেকে যে সুদ পান তার যোগফল হচ্ছে 5,400 টাকা। এখানে চলে টি মানে 1 বছর, আর বার্ষিক সুদের হার R1 বলা আছে 5%। এবার আমরা জানি I1 সমান P1 ইন্টু R1 ইন্টু টি বাই 100। P1 হচ্ছে এক্স বছর, R1 5%, টি 1 বছর বাই 100। সেখান থেকে I1 কত পেলাম? 5x বাই 100 টাকা। ঠিক একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ হলো I2, ওর মান বের করতে হবে। আসল হলো P2, কত? 1 লাখ থেকে x টাকা বাদ দিলাম, এই টাকাটা হচ্ছে আসল। সময় হচ্ছে টি সমান 1 বছর, বার্ষিক সুদের হার সমান সমান R2 সমান সমান 6%। তা I2 ফর্মুলা কি? P2 ইন্টু R2 ইন্টু টি বাই 100। P2 মানে কত? 1 লাখ থেকে x টাকা মাইনাস কর, ওটাই P2। R2 মানে 6 আর টি মানে 1 বাই 100। তো আমি পোস্ট অফিসের ক্ষেত্রে 1 বছরের সুদ পেলাম। ঠিক I2 কি? পোস্ট অফিসে 1 বছরের সুদ এই টাকা পাচ্ছে। I1 মানে কি? ব্যাংকে 1 বছরের সুদ এই টাকা পাচ্ছে। ব্যাংকে 1 বছরে পাচ্ছে 5x বাই 100 টাকা, আর পোস্ট অফিস থেকে 1 বছর পর পাচ্ছে এই টাকাটা। এ প্রশ্ন বলেছে এদের সমষ্টি হচ্ছে 5,400 টাকা। তো প্রশ্ন অনুসারে এদের সমষ্টি হলো 5,400 টাকা। কেন? প্রশ্নেই বলেছে যে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান, মানে কি ব্যাংক থেকে যে টাকা পাচ্ছে আর পোস্ট অফিস থেকে যে সুদটা পাচ্ছে ওদের যোগফলটা 5,400 টাকা। যোগ করলাম 5,400 টাকা। এবার দেখে নে, এবার আগে কি করবি? আগে করবি লসাগু করবি। 100 লসাগু 100ই হলো। 100 কাটলাম উপরে 5x, এখানে 100 কাটলাম উপরে কত হবে? এই টাকাটি হবে, তাকে 6 দিয়ে গুণ কর। 1 লাখ ইন্টু 6 করলে হলো 6 লাখ, মাইনাস 6x ইজিক্যাল টু 5,400 টাকা। এবার উপরে যোগ কর 5x মাইনাস 6x কত হবে? মাইনাস এক্স আর প্লাস 6 লাখ টাকা। এই 100টা এখানে কোনাকুনি গুণ কর। 5,400 গুণ 100 করলে কত হয়? 5 4, এখানে দুখানা শূন্য আর এখানে দুখানা শূন্য, 4টে শূন্য হয়ে গেল। ঠিক আছে, 5,40,000 টাকা। ঠিক আছে, তা এক্স মানে কত হলো? এক্সটাকে এই পাশে নিয়ে আয়, মাইনাস এক্সটা ওই পাশে গেলে প্লাস এক্স হলো, আর 5,40,000 টাকা এই পাশে আসলে মাইনাস হলো। এবার 6 লাখ থেকে যদি 5,40,000 টাকা বাদ দিই আমরা ক টাকা পাবো? 60,000। 6 লাখ থেকে 5,40,000 বাদ দিলে ক টাকা পাবো? আমরা পাবো 60,000 টাকা। এর মানে কি? এটি এক্স পেলাম। এক্স মানে কি ধরা হয়েছিল? এক্স মানে ধরা হয়েছিল যে আসলাম চাচা ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। এর মানে আসলাম চাচা ব্যাংকে ক টাকা জমা রেখেছিলেন? 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন, 60,000 টাকা। এবং পোস্ট অফিসে কত রেখেছিলেন? 1 লাখ থেকে এক্সকে মাইনাস করতে হবে, এখানে তাই কর। পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ থেকে 60,000 মাইনাস কর। 1 লাখ থেকে 60,000 মাইনাস করলে কত পাবি? 40,000 টাকা। তো নির্ণয় উত্তর কী লিখবি? এখানে উত্তর লিখবি সবাই যে আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। ওকে, বুঝতে পারলি? আশা করি বুঝতে পারিস। বুঝতে পারলে কমেন্ট লিখবি ইয়েস স্যার বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি সংক্ষিপ্ত প্রশ্ন। ওই একই অধ্যায় কোষে দেখো 2-এ 22 নম্বর নাম্বার 2, এই 2 নম্বর অঙ্কটা মাধ্যমিকে অনেকবার এসছে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষাতে 2 নম্বর 3 নম্বর করে এসছে। প্রশ্ন কি বলছে? যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায়, এর মানে কি? সুদের হার কমছে। আগে 4% ছিল বার্ষিক সরল সুদের হার, এখন কত হয়েছে? 3.34 হয়েছে। অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে আয় মানে কি? সুদ। আমি 1,000 টাকা ব্যাংকে রাখলাম, 1,000 টাকা পেলাম, কোনো আয় হলো? আমি ব্যাংকে 1,000 টাকা রাখলাম, 1,000 টাকা পেলাম, কিন্তু আয় তো হলো না। আমি ব্যাংকে 1,000 টাকা রাখলাম, পেলাম 1,500 টাকা, আয় কত হলো? 500 টাকা। 1,500 থেকে 1,000 টাকা মাইনাস করলে কত হয়?
ধর আমি ব্যাংকে রাখলাম 1000 টাকা, পেলাম 1500 টাকা। তো আয় মানে সুদ, আয় মানে সুদ। তো আয় কত হলো? আয় মানেই হচ্ছে সুদ। কত হলো? 1500 মাইনাস 1000 হলো 500 টাকা। এখানে তাই বলছে যে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, মানে আগে যে সুদ পেত সেই সুদ থেকে 60 টাকা কম পাচ্ছেন। তবে অমলবাবুর মূলধন নির্ণয় করে, মানে উনি আসল ক টাকা ব্যাংকে রেখেছিলেন। অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, ভালো করে শুনবি। আগে আমি মাইনাস করছি, 4% থেকে 3.4% মাইনাস কর। 4% থেকে 3, এটা 4 3 12, 12 প্লাস 3 যোগ করলে 15 হলো। এবার লসাগু কর, 4 হলো লসাগু, 1 4 4, 4 4 16 মাইনাস 4 1 4, 1 ইন্টু 15 15, কত পাচ্ছিস? 1/4 শতাংশ। এর মানে কি হলো? শতাংশ মানে কি? 100তে হিসেব করব। শতাংশ মানে কি? আর শতাংশ মানে কি? 100 টাকা 1 বছরের সুদ। তো এই 1/4 শতাংশ মানে কি? 1/4 টাকা সুদ কম হয় যখন আসল 100 টাকা ছিল। ভালো করে বোঝ। এটা মাইনাস করলাম, আগে সুদ পেত 4%, এখন ওটা কমে 3.34%। কত কমলো? কত কমলো? ওদের মাইনাস করলাম। কত কমলো? ওদের মাইনাস করলাম, 1/4 পেলো 1/4 শতাংশ। তো কি 1/4 শতাংশ কী হিসেবে কমলো? যখন আসল 100 টাকা, তাই না? তাই লেখা হচ্ছে 1/4 টাকা সুদ কম হয় যখন আসল 100 টাকা। 1/4 টাকা সুদ কম হয় যখন আসল 100 টাকা। ঠিক আছে? তা 1 টাকা সুদ কম হবে কখন? 1/4 থেকে তো 1 বেশি না কম? ভালো করে বোঝ। 1/4 টাকা সুদ কম হয়, এবার 1/4 থেকে তো 1 বেশি। 1/4 টাকা সুদ যদি কম হয়, আসলে যদি 100 টাকা হয়, এবার 1 টাকা সুদ কমে গেল। হ্যাঁ, ধর ধর সুদ কমলো আমার প্রথমে 5 টাকা, 5 টাকা সুদ কমলো। তখন যে আসলটা পাবো, তখন যে আসল পাবো, যদি সুদ 500 টাকা কমে যায় বা 50 টাকা সুদ কমে যায়, যদি 50 টাকা সুদ কমে, আসলে আরও কম পাবো। আমরা আসল আরও কম পাবো। 5 টাকা সুদ কমলে যে আসলটা পাবো, 500 টাকা সুদ কমলে আসল আরও কম পাবো। তো 1/4 থেকে তো 1 বেশি, তো 1 টাকা সুদ কমা মানে কি? আসল আরও কমবে। কমা মানে ভাগ করা। তো কী লিখব? 100, এটা লেখা হয়েছিল 100/1/4। 100/1/4 মানে কি? 100/1/4 মানে কি? 4টা উপরে গেল, 100 গুণ 4/1। বোঝা গেছে? এবার দেখ, 1 টাকা সুদ কমায় এই আসল টাকা হলো। এবার 60 টাকা সুদ কমেছে। এবার শোন অঙ্কটা কী করে করছি। 1 টাকা সুদ কমলো, এবার 1 থেকে 60 তো 1 থেকে বেশি, 60 টাকা তো 1 থেকে বেশি। তো 60 টাকা সুদ কম হয়, আসলও বেশি হলো। ভালো করে বোঝ। 1 টাকা সুদ কম হবে, আসল যে টাকাটা হবে, 60 টাকা সুদ কম হবে, আসল বেশি হবে। এটা একের হিসেব করেছি। যখন 60-এর হিসেব করব, আরও বেশি আসল হবে, বেশি হলে গুণ হলো। তা 100 গুণ 4 গুণ 60 গুণ করলে কত পাচ্ছিস? 24,000 টাকা। 60 গুণ 4 গুণ 6 4 24, তার সঙ্গে 3টে শূন্য যোগ কর, 24 3টে শূন্য, 24,000 টাকা। খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা মাধ্যমিকে প্রায় 1 বছর অন্তর অন্তর দেয়। অনেক সময় একই অঙ্ক দেয় বা ডাটা পাল্টে দেয়। ঠিক আছে? ভালো করে অঙ্কগুলো করবি, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবি। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ।